আগের ক্লাসে যেটা আমরা পড়েছিলাম যে স্টেশনারি ওয়েভ বা স্থান তরঙ্গের যে সৃষ্টিটা আমরা টান করা তারে এটা আলোচনা করেছিলাম, তাই তো। টান করা তারে স্থান তরঙ্গ কি করে সৃষ্টি হয়। তো টান করা তারে আমরা দেখেছিলাম সেখানে তির্যক তরঙ্গও হয়, আবার টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গও হয়। টান করা তারে আমরা তির্যক তরঙ্গ সৃষ্টি করে তার দ্বারা স্থান তরঙ্গ কি করে হয় সে ভিন্ন ভিন্ন তার যে মোড আমরা পেয়েছিলাম, অর্থাৎ কি নর্মাল মোড, অর্থাৎ বিভিন্ন কম্পাঙ্কে সে কম্পিত হতে পারে। যে কোনো কম্পাঙ্কে কিন্তু টান করা তারে কম্পিত হতে পারবে না, তার কতগুলো বিশেষ কম্পাঙ্কে কিন্তু কম্পিত হতে পারবে। সেই কম্পনের মানটা কিন্তু তার দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, এই বাউন্ডারি কন্ডিশনের উপর নির্ভর করবে, অর্থাৎ যে স্থানীয় তরঙ্গটা যেখানে সৃষ্টি করা হয়েছে তার বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ কোন কোন জায়গার মধ্যে আবদ্ধ রয়েছে সেটার উপরে নির্ভর করে এখানে কত কম্পাঙ্কের। এটা আমরা পড়েছিলাম ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মূল সুর যেটা তৈরি হচ্ছিল টান করা তারের সবচেয়ে সরলতম আকার হচ্ছে এইটা। এখানে আমরা পেয়েছিলাম কি এটা হচ্ছে λ/2, কারণ এই বাকি পার্টটা যদি কমপ্লিট করি এটা একটা λ/2 এর এটা হচ্ছে একটা তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেকটা এটা। তো λ/2 সমান এখান থেকে l, এখান থেকে ল্যামডা সমান আমরা পেয়েছিলাম 2l। এবার এই টান করা তারে গতিবেগের রাশিমালা আমাদের জানা, যেটা আগের চ্যাপ্টারে পড়েছি, v সমান t/m, এটা আমাদের জানা, অর্থাৎ গতিবেগ জানা, তরঙ্গদৈর্ঘ্য জানা, অর্থাৎ কম্পাঙ্কটা কত হবে, এই কম্পাঙ্ক সমান কি হবে গতিবেগ ভাজিত তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ কি 1/2l ইন্টু v বা 1/2l ইন্টু j√t/m। তাহলে টান করা তারে সৃষ্টি হওয়া যে ভিন্ন ভিন্ন নর্মাল মোডগুলো, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সির যে মানগুলোর উপর ভিত্তি করে যে ধরনের তরঙ্গগুলো সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে একটা নর্মাল মোড। এই নর্মাল মোডের সবচেয়ে কম ফ্রিকোয়েন্সিটা ছিল কত, 1/2l√t/m। তো টান করা তারে তির্যক তরঙ্গ সৃষ্টি করা যায়, আবার টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গও সৃষ্টি করা যায়। অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি করার জন্য টান করা তারে আমরা কি করব, এই দিক বরাবর কোন একটা ধরো টেনে বল প্রয়োগ করলাম, টানলাম, ধরে কোনো কিছু কাপড় জড়িয়ে ধরে বেঁধে টানলাম, তাহলে এইখানে তার বরাবর একটা তরঙ্গ যাবে আর একটা তরঙ্গ ঘুরে আসবে। এখানে কিন্তু এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বরাবর কাঁপতে থাকবে। কিন্তু টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গের যে গতিবেগের রাশিমালাটা সেটা কিন্তু আমরা জানি √y/ρ। টান করা তারে তির্যক তরঙ্গের গতির রাশিমালা ছিল হচ্ছে v সমান √t/m। টিটা কি না তারের টান, এমটা কি না একক দৈর্ঘ্যে ভর। একক দৈর্ঘ্যে ভর অর্থাৎ কি টানের তারটার পুরো ভর যদি m হয় এবং তার দৈর্ঘ্যটা যদি l ছিল তাহলে একক দৈর্ঘ্য ভর, এইটাকেই বলা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। তো আবার টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গ, টান করা তারে এটা তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গের তার যে নর্মাল মোড বা তার ভেলোসিটি এগুলো আমরা পড়েছিলাম, ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলো। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে টান করা তারে যখন অনুদৈর্ঘ্য তরঙ্গ সৃষ্টি হয় তখন তার গতিবেগটা যেহেতু বেশি হবে, তো সেই জন্য এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হতে গেলে ধর কোনো একটা আমাদের জানা কম্পাঙ্ক, যে সমস্ত শব্দগুলো আমরা শুনে থাকি জানা কম্পাঙ্কগুলো জেনারেলি ধরো 250 হার্টজের কোনো হচ্ছে কম্পাঙ্ক, আর যে এই টান করে তার বরাবর এই সূত্র থেকে আমরা যে গতিবেগটা যদি পাই কোনো একটা ইস্পাতের পাতের মধ্যে তারের মধ্যে দিয়ে প্রায় 5000 মিটার পার সেকেন্ড, তাহলে এইটাকে ভাগ করলে কম্পাঙ্কের মান এত, গতিবেগের মান এত, তরঙ্গ দৈর্ঘ্য প্রায় পাবো কত না 5000। গতিবেগকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি পেয়ে যাবো হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পেয়ে যাবো। গতিবেগকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম্পাঙ্ক দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25 × 50 20 মিটার। অর্থাৎ টান করা তারে অনুদৈর্ঘ্য তরঙ্গটাই সৃষ্টি হতে হবে, অর্থাৎ টান করা তারে যে স্থান তরঙ্গটা সৃষ্টি হচ্ছে যদি হয়, যে তরঙ্গটা যাবে এবং আসবে তাদের যে উপরিপাতের ফলে যে তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গের যে স্থান তরঙ্গ ভেতরে তৈরি হবে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য প্রায় দেখতে পাচ্ছিস 20 মিটার, অর্থাৎ বিশাল বড়। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতে গেলে অনেক লম্বা লম্বা তার দরকার, বুঝতে পেরেছিস। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ দিয়ে শব্দ সেখান থেকে পেতে গেলে আমাদের 20 মিটার দৈর্ঘ্য বড় বড় এরকম তারের যন্ত্র তৈরি করতে হবে, কিন্তু সেটা বাস্তবে করা সম্ভব নয়। সেরকম যন্ত্র তৈরি করে নিয়ে ঘুরবো কোথায়। তো বেসিক্যালি যে সমস্ত বাদ্যযন্ত্রগুলোকে তৈরি করা হয়ে থাকে তার কি ছোট ছোট, সেখানে কিন্তু তির্যক তরঙ্গ সৃষ্টি করে সেখান থেকে আমরা হচ্ছে শব্দটা পেয়ে থাকি। তো তির্যক তরঙ্গে যখন টান করা তারে কোনোভাবে কাঁপিয়ে দেওয়া হয় তখন কিন্তু শুধু কেবল এই তরঙ্গটা, শুধু কেবল এইটা, কিংবা শুধু কেবল এই যে নর্মাল মোড এইটা, শুধু যে এইটা, শুধু এইটা, শুধু এইটা, এরকম হবে না, এইগুলোর কম্বিনেশন হবে।
কম্বিনেশন হওয়ার অর্থ কি, অর্থাৎ এটাও হবে, এটাও হতে পারে, এটাও হতে পারে, অর্থাৎ সেটা আবার কম্বিনেশন গুলো কোনটা হবে সেটা তারের প্রপার্টির উপর নির্ভর করে। কম্বিনেশনের ছবিটা আমরা যদি একটু স্পষ্ট করে বুঝে নিই, এরকম একটা ধর কম্বিনেশন হচ্ছে, যেখানে এরকম একটা হচ্ছে, এরকম একটা হচ্ছে, এইগুলোতে আবার নরমাল মোড যে এইগুলোতে হয়ে আছে, অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির যে বৈশিষ্ট্যতে আবার দুটো লুপ বিশিষ্ট কম্পাঙ্কের যে তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হবে এইরকম ভাবে। এরকম আরো জটিল জটিল বিভিন্ন প্রকারের কম্পাঙ্ক হতে থাকে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছিলাম টান করা তারে যে কোনো যে কম্পাঙ্কের মূল সুরের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের থেকে যে কোনো সমমেল বা সরল গুণিতক হারে কম্পাঙ্ক উৎপন্ন হতে থাকবে। যেমন কি এটা এটা আমরা ক্যালকুলেশন করেছি এই সিম্পল লুপ, একটা সিঙ্গেল লুপ থেকে যদি ডবল লুপ থেকে ক্যালকুলেশন করতাম, এইখান থেকে ক্যালকুলেশন করলে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে এল, ল্যামডা সমান এল। এখানে যেরকম λ/2 সমান এল পেয়েছিলাম, এই রকম যদি দুটো লুপ তৈরি হয় সেক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশনটা দেখাই, সেক্ষেত্রে তার তরঙ্গদৈর্ঘ্য এল সমান হবে ল্যামডা সমান হবে এল, আর তাহলে কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক সমান ভি বাই হচ্ছে এল, অর্থাৎ কি ভি মানে হচ্ছে অর্থাৎ 1/l ইনটু √T/m। 1/lটাকে আমি লিখতে পারি কি 2/2l, অর্থাৎ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যেখানে এক ছিল তার দ্বিগুণ কম্পাঙ্কের একটা হবে, অর্থাৎ দুটো লুপ হওয়া মানে দ্বিগুণ ফ্রিকোয়েন্সি, তিনটা লুপ হবে, এখানে যখন তিনটা লুপ হওয়া মানে এখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে এর মান সমান কি হবে 3/2l, 3/2l √T/m। এইভাবে যতগুলো লুপ তৈরি হবে, অর্থাৎ এখান থেকে প্রায় যে মূল ফ্রিকোয়েন্সির সমস্ত ধরনের কম্পাঙ্ক এখানে তৈরি হবে। তো এইটা ছিল হচ্ছে আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম, যে টান করা তারের সৃষ্টি হওয়া স্থান তরঙ্গের কম্পাঙ্ক, মূল সুর, উপসুর, এইগুলো। তো এই টান করা তারের যে এই তরঙ্গের এই যে কম্পাঙ্কের যে রাশিমালাটা, এটা দিয়েই কতগুলো টান করা তারের দৈর্ঘ্যের সূত্র কিংবা টানের সূত্র, ভরের সূত্র, এরকম কতগুলো টান করা তারে তির্যক তরঙ্গের কম্পাঙ্কের একটা সূত্রগুলো কিন্তু বিজ্ঞানীরা অনেক আগেই 1608 সম্ভবত 36 খ্রিস্টাব্দের দিকে ফরাসি বিজ্ঞানী একজন তিনি দিয়েছিলেন। সেইটাকে বলা হচ্ছে টান করা তারে তির্যক তরঙ্গের সূত্রাবলী। ঠিক আছে, সেই সূত্রগুলো কিছুই নয়, সূত্রগুলো কি না টান করা তারে তির্যক তরঙ্গের কম্পাঙ্কের সূত্র, কম্পাঙ্ক যে রয়েছে তার যে সূত্রগুলো কি কি। প্রথম সূত্র হচ্ছে কি, যদি এই সূত্রটাকে আমরা দেখি কি, একটা ছিল ভরের সূত্র। যদি বলি ভরের সূত্রটা কি না, টান করা তারে এল দৈর্ঘ্যের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য এবং নির্দিষ্ট একক দৈর্ঘ্যে মাস বিশিষ্ট কোনো টান করা তারে যে কি যে কম্পাঙ্কের রাশিমালাটা হবে কি তার ভরের বর্গের একক দৈর্ঘ্য ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে। যখন কি টান করা তারটার যদি টানটা নির্দিষ্ট থাকে, টান করা টানের দৈর্ঘ্যটা যদি ধ্রুবক থেকে থাকে, তখন কি উৎপন্ন যে টান করা তারের কম্পাঙ্কটা এটার ব্যস্তানুপাতিক, এটাকে বলা হচ্ছে ভরের সূত্র। সেকেন্ড আবার যদি বলছি দৈর্ঘ্যের সূত্র একটা আছে, এগুলো কিন্তু পরীক্ষাগতভাবে বিজ্ঞানীরা এই ম্যাথমেটিক্যালি রিলেশন পৌঁছানোর আগেই পরীক্ষা করে তারা এটা প্রমাণ করেছে। তো ভরের সূত্রটা কি, দৈর্ঘ্যের সূত্রটা কি, আমরা এই ইকুয়েশনটাকে দেখি লিখতে পাচ্ছি। দৈর্ঘ্যটা যদি উপরের নিচে রয়েছে, অর্থাৎ টান করা তারের সৃষ্ট হওয়া তির্যক তরঙ্গের কম্পাঙ্কটা কার ব্যস্তানুপাতিক না দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এই সূত্রতে আমি ক্যাপিটাল এ লিখেছি, আমরা এখানে ক্যাপিটাল এ ইউজ করতে পারি, ক্যাপিটাল এ। ঠিক আছে, ক্যাপিটাল এ ব্যস্তানুপাতিক, এটা বলেছে দৈর্ঘ্যের সূত্র। যখন কে কে স্থির থাকবে, টান আর একক দৈর্ঘ্যে ভর এইটা যখন ধ্রুবক থাকবে, টান করা তারে উৎপন্ন তির্যক তরঙ্গের কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এটা বলেছে দৈর্ঘ্যের সূত্র। আর কিসের সূত্র আছে, টানের সূত্র। টানের সূত্রটা কি না, টান করে সেই যে উৎপন্ন কম্পাঙ্ক তির্যক তরঙ্গের কম্পাঙ্কের মানটা কি হবে না টানের বর্গমূলের সমানুপাতিক। যখন কে কে স্থির থাকবে, দৈর্ঘ্য আর একক দৈর্ঘ্যের ভরটা ধ্রুবক থাকবে, এটাকে বলা হচ্ছে টানের সূত্র। এখন হচ্ছে কি এই যে একক দৈর্ঘ্যে ভর কথাটার মানে কি, আমরা বলেছিলাম যে টানের তারের ভর যদি মোট ভর যদি এম হয়, দৈর্ঘ্য যদি এল হয়, এটা কি বলা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। এই মাস মানে কি ভর গুণিতক ঘনত্ব, আয়তন গুণিতক ঘনত্ব বাই এল। আয়তন, এই যে তারটাকে যদি আমরা সরু একটা সিলিন্ডার মনে করে ধরি, সিলিন্ডারের প্রস্থচ্ছেদ যদি আমরা এ বলি আর হচ্ছে দৈর্ঘ্যটাকে যদি এল বলি, তাহলে আয়তন কত, আয়তন হচ্ছে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিতক উচ্চতা, তার সঙ্গে সঙ্গে রো থাকছে বাই এল, অর্থাৎ এল এর কেটে গিয়ে থাকছে এ ইন্টু রো। বুঝা গেছে, অর্থাৎ এ ইন্টু রো
এইটা হচ্ছে একক দৈর্ঘ্যে ভরটা হচ্ছে এটা। আবার প্রস্থচ্ছেদ যেটা এ বলছি, এর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এ সমান কি পাই ইন্টু আর স্কয়ার, অর্থাৎ এর যদি ব্যাসার্ধ, এই যে বৃত্তের যে ক্ষেত্রফলের যে ব্যাসার্ধটা হয়, এই ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু রো, বোঝা গেছে? তো এই সূত্রটাকে যদি দেখা গেছে যে এমটা তো ওই যে বর্গমূলের ভেতরে রয়েছে, এইখানে যদি আমি পুট করে দিই তাহলে কম্পাঙ্কের আরো দুটো সূত্র পাবো, সেইগুলোকে কি বলা হচ্ছে, আর একটা সূত্র কি পাচ্ছি না, সেটাকে বলা হচ্ছে ব্যাসার্ধের সূত্র বলে পাচ্ছি। ব্যাসার্ধের সূত্র সেটা কি পাচ্ছি না, এই যে এনটা প্রপোর্শনাল টু 1/r, কারণ এই এমটার মধ্যে আর এর স্কয়ার আছে, এটাকে যদি পুট করে দিই এম এর ভিতরে আমি পেয়ে যাব কত, এনটার মধ্যে পেয়ে যাব এই যে রুট ওভার আর স্কয়ারটা বর্গমূলের বাইরে চলে আসবে। আবার হচ্ছে কি ঘনত্বের সূত্র আরেকটা রয়েছে, তারের ঘনত্বের উপর বেস করে কম্পাঙ্কটা কত হবে না, প্রপোর্শন টু 1/√ρ, কারণ এই রোটা ছিল এম এর ভেতরে আর এমটা তাহলে বর্গমূল থাকবে, এটাকে বলা হচ্ছে ঘনত্ব। যখন কি গুলো ফিক্সড থাকবে, টান, তারপরে আর কি দৈর্ঘ্য, টান, এইগুলো যখন ধ্রুবক থাকবে, ঘনত্ব ধ্রুবক থাকবে। আর এখানে কি ঘনত্ব থাকবে, যখন হচ্ছে টান, দৈর্ঘ্য আর হচ্ছে যে ঘনত্ব বলছি ব্যাসার্ধ, এগুলো যখন স্থির থাকবে তখন কম্পাঙ্কটা এর ব্যস্তাঙ্ক। এইটাকে বলা হচ্ছে টান করা তারে তির্যক তরঙ্গের কম্পাঙ্কের সূত্রগুলো। তো এই টান করা তারের সূত্রগুলো এটা আমরা দিয়ে টান করা তারের যে মোট স্থানতরঙ্গের ব্যাপারটাকে আমরা এখানে শেষ করছি। তো এরপরে আমরা চলে আসবো যেটা আমরা লিখেই রেখেছি, বায়ুস্তম্ভের স্থানতরঙ্গ। এটাই হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়, বায়ুস্তম্ভে স্থানতরঙ্গ। তো এখন চলে আসছি বায়ুস্তম্ভে। তো আমরা যেমন বায়ুস্তম্ভ যেহেতু বলেছি, তাহলে বায়ুটাকে একটা জায়গায় আবদ্ধ করে রাখার জন্য আমাদের কোনো পাত্র দরকার, কোনো বাক্স দরকার। তো এখানে আমরা সিম্পল একটা, যেটা সবচেয়ে সরলতম বদ্ধ পাত্র হবে সেটা হচ্ছে টিউব। এই টিউবটা বায়ু, তার মধ্যে বায়ু থাকলে সেটা হচ্ছে একটা বায়ুস্তম্ভ। এখন এই টিউবটা দু ধরনের হতে পারে, একটা হতে পারে দুমুখ খোলা টিউব, আর একটা কি হতে পারে কি একমুখ খোলা একমুখ বন্ধ টিউব। যেটা একমুখ খোলা, একমুখ বন্ধ কিংবা দুমুখ বন্ধ, এইরকম ধরনের প্রকৃতির টিউবগুলোকে কি বলা হচ্ছে, বদ্ধ বায়ুস্তম্ভ, বদ্ধ নল বলে বলা হয়। যেখানে দুটো প্রান্তই বন্ধ কিংবা একটা প্রান্ত বন্ধ একটা প্রান্ত খোলা, সেই ধরনের টিউবগুলোকে বলা হচ্ছে বদ্ধ নল। আর যেগুলোর দুটো খোলা এগুলোকে বলা হচ্ছে খোলা নল, এগুলোর ভিতরে বায়ু থাকছে। এই যে বায়ুস্তম্ভ আছে, এই বায়ুস্তম্ভের মধ্যে স্থানতরঙ্গ তৈরি হবে কি করে, যদি এখানে কোনোভাবে একটা তরঙ্গ ঢোকানো যায়, সেই তরঙ্গটা এর মধ্যে দিয়ে যাবে এবং প্রতিফলিত আসবে এবং প্রতিফলিত হয়ে গিয়ে তার মধ্যে উপরিপাতিত হয়ে এখানটায় কি হবে, একটা স্থানতরঙ্গ সৃষ্টি হবে। তো এখানে একটা তরঙ্গ সৃষ্টিকারী, তরঙ্গ সৃষ্টি করতে পারে এরকম কম্পনশীল বস্তু দরকার। আমরা একটা সুরশলাকা ধরে রাখলাম, সুরশলাকা রাখলে কি হবে, তার এখানে কাঁপিয়ে দিলে এখানে বাহু কাঁপতে থাকবে, সেই অনুযায়ী কম্পন এখানে যেতে থাকবে। তো এখানে বায়ুস্তম্ভের স্থানতরঙ্গ, এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা কি, এখানে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ যাচ্ছে, যেমন করে টান করা তার কি তরঙ্গ যাচ্ছে, তির্যক তরঙ্গ। এখানে বায়ুস্তম্ভে কি হবে না, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গটা এখানে বায়ুস্তম্ভে তৈরি হবে। বায়ুস্তম্ভে অনুদৈর্ঘ্য তরঙ্গ যাবে এবং প্রতিফলনের দরুন কিন্তু এর ভেতরে একটা স্থানতরঙ্গ সৃষ্টি হবে। তাহলে যদি এটা পুরোপুরি বদ্ধ নল নিয়ে থাকি, বদ্ধ নলের ভেতরে আমি যদি কণাগুলোকে ধরি, যেটা পুরোপুরি দেওয়ালের গায়ে বায়ু কণাটা আছে সে স্থির থাকবে, তার কোনো কম্পন হবে না। বাকি কণাগুলোর বিভিন্ন অবস্থানে তারা যাবে আসবে, ঠিক আছে। এমন একটা সিচুয়েশন হতে পারে, সবচেয়ে সরলতম অবস্থাটা কি, মাঝে কোনো একটা কণা স্থির থাকবে আর যে বাকি কণাগুলো, আমরা দুটো এই পাশে দুটো এই পাশে দুটো কণা ধরে দেখালাম, এই কণাগুলো কি হবে, দূরবর্তী কণাগুলো সবচেয়ে গতিশীল হয়ে কাছের দিকে যাওয়ার চেষ্টা করবে, এটা কাছের দিকে, এই মাঝেটা স্থির থাকবে, এই পাশেটা আসার চেষ্টা করবে, এটা আসার চেষ্টা করবে, সময়ের সাপেক্ষে আবার এরা ঘুরে যাবে, এরা ঘুরে যাবে, অর্থাৎ সেই কণাগুলো আসবে আর যাবে, অর্থাৎ একটা স্থানতরঙ্গ সৃষ্টি হবে। যদি সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করিস, কি হবে, কি একটা ছবি সিম্পলি আঁকছি। তো এখানে অনেকগুলো ছবিগুলো আমরা একটু জাস্ট আঁকার জন্য ছোট করে একটু এঁকে নিচ্ছি। ধরো আমরা যেটা এখানে এঁকেছিলাম সেই রকম একটা, এখানে অনেকগুলো পরপর স্তম্ভ করেছি অনেকগুলো বোঝানোর জন্য।
আর এখানে মাঝের একটা লাইন আর একটা লাইন। এইটা হচ্ছে নলের শেষ প্রান্তের কণাগুলো বিভিন্ন ভিন্ন সময়ের অবস্থান, আর এটা উপরের প্রান্তের কণাগুলোর অবস্থান। আর মাঝে এমন একটা সিচুয়েশন আছে তার কণাটার কোনো স্মরণ হবে না, সময় সাপেক্ষে আমি দেখছি, অবজার্ভ করছি, এটা একটা সময় পর একটা সময় পর কি হবে না, এইখানে যে দুটো কণা ছিল তো এই কণাটা একটু দূরের দিকে ছিল, যে কণাটা এখানে পুরোপুরি সমান দূরত্বে ছিল সে একটু বেশি সরে আসবে, এই আর একটু সরে আসবে। তারপরে সিচুয়েশনে কি হবে, আরো বেশি সরে আসবে, আরো বেশি সরে আসবে। তারপরে সিচুয়েশনে কি হবে, আবার দূরে যাওয়া শুরু করবে, আবার দূরে যাওয়া শুরু করবে। বুঝা গেল? বুঝা গেল? এইভাবে যেতে থাকবে। ধরো এটা আমরা জাস্ট কয়েকটা 2-3টে ছবি নিয়েছি, কিন্তু কণাগুলো একটা আস্তে আস্তে আসবে আবার যাবে। বুঝা গেছে? তো আমরা এরকম এইখানকার কণাগুলো সেরকম দূরে কাছের দিকে চলে আসা শুরু করবে, কাছের দিকে সরে আসা শুরু করবে, আর ধরো কাছের দিকে এলো, তারপরে আবার দূরের দিকে যাওয়া শুরু করবে, এরপরে ছবিতে কি হবে, আরো দূরের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এইভাবে কণাগুলো একটা এরকম হতে থাকে। বুঝা গেছে? এগুলো জাস্ট সিস্টেমেটিক, অর্থাৎ মাঝখানে দু প্রান্তের দেওয়ালের কণাগুলো স্থির থাকবে, কিন্তু ভেতরের কণাগুলো যাবে আসবে, একটা অনুদৈর্ঘ্য এই যে দেখতে পাচ্ছি তরঙ্গ তৈরি হচ্ছে, স্থানু তরঙ্গ তৈরি হবে। তো এই স্থানু তরঙ্গ কিংবা এক মুখ খোলা এক মুখ বন্ধ থাকলে, এক মুখ খোলা যেখানে থাকবে সেখানে কি হবে, বায়ুর যে কণাটা যদি এখানে কোনো কিছু দিয়ে কাঁপানো হয়, কোনো একটা সুরশলাকা এখানে ধরে কাঁপানো হয়, তাহলে এইখানকার কণাটার গতি সবচেয়ে বেশি হবে। যেখানকার কণাটা সবচেয়ে গতিশীল হবে তাকে বলা হয় অ্যান্টি নোড, আর যেটা স্থির হয়ে থাকে তাকে বলা হয় নোড। তো আবার কিন্তু আমরা মানে শব্দ তরঙ্গ পড়ার সময় বলেছি, শব্দ তরঙ্গ যেহেতু অনুদৈর্ঘ্য তরঙ্গ তাকে দুভাবে প্রকাশ করা যায়, স্মরণ তরঙ্গ দিয়ে বলা যায়, আবার প্রেসার ওয়েভ দিয়েও বলা যায়। প্রেসার অর্থাৎ কি, যেখানে স্মরণ বেশি সেখানে চাপ কম, যেখানে চাপ মানে স্মরণ কম সেখানেই চাপ বেশি। তাহলে কি, যেখানে এই কণাগুলোর স্মরণ বেশি হচ্ছে সেইখানে কিন্তু চাপ কম, অর্থাৎ প্রেসার অ্যান্টিনোড পিআরই বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্টিনোড ইজ ইকুয়াল টু প্রেসার নোড। অর্থাৎ কি বলতে চাইছি, প্রেসার আর ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্মরণের যেখানটায় হচ্ছে অ্যান্টিনোড, যেখানটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, স্মরণের সুস্পন্দ বিন্দু যেখানটায়, ইংরেজিটা থেকে বাংলা লিখছি, স্মরণ যেখানে সুস্পন্দ বিন্দু সেখানে কি হয় না, চাপের হচ্ছে নিস্পন্দ বিন্দু, চাপের নিস্পন্দ বিন্দু। বুঝা গেছে? এটা হবে, কারণ এখানে কণাগুলোর স্মরণ যেখানে বেশি হয়ে যাবে চাপ সেখানে কমে যাবে, এখন যখন সব দূরে সরে আসবে এখানে কিন্তু চাপ কম। তাহলে সেটা আমরা দুভাবে মানে আমরা বিশেষ করে চাপটাকে দিয়ে শব্দ তরঙ্গকে প্রকাশ করে থাকি, যেহেতু কানের পক্ষে আমরা হচ্ছে চাপটা বেশি সেন্স তৈরি করে, সেই জন্য আমরা এখানে স্থানু তরঙ্গটাকে চাপ তরঙ্গ দিয়ে প্রকাশ করবো সবসময়। ঠিক আছে, স্থানু তরঙ্গের যে প্রকাশে। আর ছবি আঁকার সময় আমরা কিন্তু তির্যক তরঙ্গে যেভাবে ছবি আঁকে সেই রকম ছবিটা আঁকো। অর্থাৎ কি, এইখানে যে কণাগুলো সরে বেশি চলে আসবে বা নিস্পন্দ অবস্থায় থাকবে, স্মরণ নিস্পন্দ মানে চাপের সুস্পন্দ। তাহলে আমি এইখানে নিস্পন্দ বা চাপের সুস্পন্দটাকে আমি বোঝানোর জন্য গ্রাফের ছবিটা আঁকবো কি রকমের, এখানে নিস্পন্দ, যেটা নিস্পন্দ তার স্মরণ 0, এখানটা 0, এইখানটা আবার ম্যাক্সিমাম, এইখানটা আবার ম্যাক্সিমাম। বুঝা গেছে? এইটা তো এইখানে আমি যদি ছবিটাকে ভালো করে আঁকি, যদি ছবিটা আঁকি এইরকম ছবিটা হবে, যে কোণাটার স্মরণ এখানে 0, এখানে কোণাটার স্মরণ সবচেয়ে বেশি, এখানকার মাঝখানে কোণাটার স্মরণ 0 তো 0, এখানটার ম্যাক্সিমাম, আবার কোণাটার স্মরণ 0। তো এইটাকে স্মরণটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা তির্যক তরঙ্গের ছবিটা সাহায্য নিব। কণাগুলো কাঁপছে এদিক ওদিক, কিন্তু কার স্মরণ 0 সেটা বোঝানোর জন্য আমরা তির্যক তরঙ্গের সাহায্য নিয়ে বুঝিয়েছি। কিছু বোঝা গেল? এইভাবে বদ্ধ নলের ভেতরে এইরকম একমুখ খোলা থাকলে কি, এইখানকার কণাটার স্মরণ কিন্তু সবচেয়ে বেশি, তাহলে এখানটা আমি ম্যাক্সিমাম, আর কি হবে সব, আর ভিন্ন ভিন্ন পজিশন, এইখানটায় কণাটার স্মরণ 0। তাহলে আমি এমন সবচেয়ে সরলতম সিচুয়েশন কি হতে পারে, এটা সবচেয়ে সরলতম সিচুয়েশন কি, অর্থাৎ তার সমাবস্থান থেকে কণাটার স্মরণ হয়, আর এখানে সমাবস্থান থেকে কণাটার স্মরণ সবচেয়ে বেশি। অর্থাৎ একমুখ যেখানে খোলা থাকবে সেইখানে কণাটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, যেখানে স্থির থাকবে সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। বা দুমুখ খোলা থাকলে সেখানে কি হবে, এই কণাটার এখানে সবচেয়ে সুস্পন্দ বিন্দু, আমি আঁকার জন্য তির্যক তরঙ্গের চিত্র নিলাম, আর এখানেও সুস্পন্দ বিন্দু। তাহলে এমন কি হতে পারে, সবচেয়ে সরলতম রূপ, এইখানে যে তরঙ্গটা সৃষ্টি হবে তার সরলতম রূপটা কি হবে,
ম্যাক্সিমাম। আর এইটা, তাহলে এইখানে যে তরঙ্গটা সৃষ্টি হবে বায়ুস্তম্ভে, তাহলে প্রথমে আমরা বায়ুস্তম্ভের স্থান তরঙ্গতে কিভাবে তরঙ্গটা স্থান তরঙ্গ সৃষ্টি হয় সেই স্থান তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি। যেখানে বদ্ধ থাকবে সেখানে নিস্পন্দ বিন্দু, যেখানে উন্মুক্ত থাকবে সুস্পন্দ বিন্দু। দুমুখ উন্মুক্ত থাকলে দু প্রান্তে দুটো সুস্পন্দ বিন্দু তৈরি হবে। এখানে সুস্পন্দ বিন্দু বলতে তার কম্পনটা কিন্তু অনুদৈর্ঘ্য বরাবর হচ্ছে, কিন্তু আমি ছবিতে ভালো করে স্পষ্ট করে বোঝানোর জন্য আমরা তির্যক তরঙ্গের সাহায্যে কিন্তু বুঝিয়েছি যে এটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম সরণ। মাঝখানে একটা অবস্থান পাবো যেখানে কোনটা সরণ 0, আবার এখানে শেষ প্রান্তে খোলা থাকলে এখানটা সরণ 0 ম্যাক্সিমাম। তো এইভাবে নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু আমরা এখানে ধারণাটা পাচ্ছি। সঙ্গে সঙ্গে কি এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন হবে। তো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের 1/4 অংশ। তাহলে এই যে দৈর্ঘ্যটা, নলের দৈর্ঘ্য যদি L বলা থাকে, তাহলে এই মানটা কিন্তু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক পার্টটা। আমি যদি তরঙ্গ দৈর্ঘ্যটা পুরোপুরি এরকম ধরি, তার এই পার্টটাই শুধু হয়েছে এইটা, এই যে পার্টটা, এটা কিন্তু 1/4 পার্টটা কি হচ্ছে বোঝা গেল? 4 ভাগ করলে তার 1 ভাগের পার্টটাই যে পাচ্ছি। তাহলে এই যে পার্টটা কত না λ/4। এখানে কতটা পার্ট পাচ্ছি বলতো? এখানে পাচ্ছি λ/2 পার্টটা, মানে এই ঢেউ খেলানো অংশটা পাচ্ছি। বোঝা গেছে? এই ঢেউ খেলানো অংশটা মানে এটা λ/2 পার্ট। পুরোটা তো ল্যামডা, কারণ এই পাশে অর্ধেক বাকি থেকে গেছে, 4 ভাগে ভাগ করলে দুটো মিলে λ/2 পার্ট পাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে বায়ুস্তম্ভ জিনিসটা কি। আমরা বায়ুস্তম্ভের মধ্যে স্থান তরঙ্গ করতে গিয়ে আমরা বদ্ধ নল আর খোলা নল, এই দুটো নলে আমরা আলোচনাটা করব। কারণ কি এটাই হচ্ছে বায়ুস্তম্ভকে ধরে রাখার সরলতম রূপ, এবং এখানেই তরঙ্গটা আমরা স্থান তরঙ্গটা করতে চাই। এইখানে তাহলে একটা তরঙ্গ যাবে আর একটা প্রতিফলিত হয়ে ঘুরে যাবে, গেলেই সেই তাদের উপরিপাতের দ্বারাই এখানে হচ্ছে স্থান তরঙ্গটা সৃষ্টি হচ্ছে। তো স্থান তরঙ্গ যখনই সৃষ্টি হচ্ছে কি কি দুটো বিষয় জানতে পাচ্ছি, যে তার হচ্ছে নিস্পন্দ বিন্দুগুলো যেখানে মানে বদ্ধ দেওয়াল থাকবে সেখানে নিস্পন্দ বিন্দু, মাঝখানেও একটা নিস্পন্দ বিন্দু থাকতে পারে, আর খোলা মুখ থাকা মানে সেখানে হবে সুস্পন্দ বিন্দু। তো প্রথমে আমরা চলে আসছি একমুখ খোলা নলে কি করে স্থান তরঙ্গ তৈরি হয়, বা তার কম্পাঙ্কগুলো কি কি সেইটা, বা তার মূল সুর কি কি, তার উপসুরগুলো কি কি ধরনের কম্পাঙ্কগুলো পাওয়া যাবে সেটা আমরা আলোচনা করছি। তো প্রথমে চলে আসছি যে একমুখ খোলা নলে স্থান তরঙ্গ, বায়ুস্তম্ভের কম্পন এবং তার দ্বারা সৃষ্ট স্থান তরঙ্গ। একমুখ খোলা নল, যে ছবিটা আমরা এইটা এঁকেছি, এটাই হচ্ছে একমুখ খোলা নল। এই একমুখ খোলা নল, তাহলে একমুখ খোলা নল বলেই দিয়েছি, এইখানটা যদি কোনো আমরা কম্পন তৈরি করার জন্য একটা সুরশলাকা ধরেছি, এর বাহুটা কাঁপছে, এইখানকার কণাটাকে সবচেয়ে জোরে কাঁপাবে। তো আমরা এর কম্পন মানে বিস্তারটাকে ম্যাক্সিমাম বোঝানোর জন্য আমরা তির্যক তরঙ্গের রাশি বলবো। তাহলে এখানে এই বায়ুস্তম্ভের দ্বারা আমি ধরে নিচ্ছি এখানে যে বায়ুটা রয়েছে, এই বায়ুর মধ্যে বেগ, শব্দের বেগটা কত, শব্দের বেগ যে বেগটা যাবে তার মান হচ্ছে b। এই নলটার দৈর্ঘ্য কত, আমরা বলছি যে নলের দৈর্ঘ্য সমান L ক্যাপিটাল নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইখানে সবচেয়ে যে শব্দটা যে স্থান তরঙ্গটা সৃষ্টি হবে তার একটা সুস্পন্দ বিন্দু এখানে থাকবে, একটা নিস্পন্দ বিন্দু থাকবে এখানে। তার সরলতম মূল সুরটা যখনই হবে আমরা বললাম তার সরলতম পার্টটা হবে এইটা। তাহলে মূল সুরের যে কম্পাঙ্কটা আমরা কি পাবো, কম্পাঙ্ক, মূল সুরের যে কম্পাঙ্কটা আমরা কি করে পাবো না গতিবেগ ভাজিত তরঙ্গ দৈর্ঘ্য। এর গতিবেগ, শব্দের গতিবেগ ধরো যেটা জানা আছে, বায়ুস্তম্ভের শব্দের গতিবেগ আমরা সেটা তো আগে পড়ে রেখেছি, গামা পি বাই রো বাই হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটার মান এখানে আমরা কি করে পাবো না, এখানে যে তরঙ্গটা সবচেয়ে মূল সুর যেটা হবে মানে কি সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হবে, মানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য বা সবচেয়ে কম কম্পাঙ্ক, সেটা কিন্তু মূল সুর বলা হয়। তাহলে ল্যামডাটার মান সেখানে 1/4 অর্থাৎ λ/4, অর্থাৎ সবচেয়ে ছোট পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে λ/4। তো সেখান থেকে আমি ল্যামডা পেয়ে যাচ্ছি 4n। তাহলে এই ল্যামডার মানটা এখানে বসিয়ে দিলে যে সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা পাবো না v/4n। আমরা যদি গাম্ভীর মানটা বসাই তো গামা পি বাই রো দরকার নেই, আমরা ভি কে ভি রাখতে পারি। তো সবচেয়ে যে কম তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো সেটাই কি বলা হচ্ছে মূল সুর। এখন এই একমুখ খোলা নলে আর কি কি কম্পাঙ্ক, কি ধরনের যে স্থান, যে মানে ভাইব্রেশনাল মোডগুলো হতে পারে, যে রকম ছবিগুলো হতে পারে, যে কোনো খুশি তরঙ্গগুলো এখানে সাপোর্ট করবে না। এই কারণে কি, যেখানে মুক্ত সেইখানে সবসময় সুস্পন্দ বিন্দু হবে, আর যেখানটায় বদ্ধ সেখানে নিস্পন্দ বিন্দু হবে। তাহলে এই দুটোকে মাথায় রেখে আমরা কতগুলো ধরনের কম্বিনেশনের ছবি আঁকতে পারি, ততগুলো ধরনের তরঙ্গ পাবো। যেমন আর কি কি হতে পারে, এমন একটা সিচুয়েশন হতে পারে এখানে এইটার মধ্যে
আরো মাঝে একটা নিস্পন্দ বিন্দু যদি চলে আসে, মাঝে একটা নিস্পন্দ বিন্দু ধরে চলে আসে, তাহলেও সেটা একটা, এখানে একটা নিস্পন্দ বিন্দু তো ছিল, এখানে সুস্পন্দ বিন্দু, মাঝে আরো একটা নিস্পন্দ বিন্দু, সেরকম একটা সিচুয়েশন হতেও পারে। বুঝা গেল? সেরকম একটা সিচুয়েশন হতেও পারে। এটাও একটা, ছবিটা নিস্পন্দ বিন্দুটা একটু এদিকে হতো, তাহলে সেটাও একটা সিচুয়েশন হতে পারে, এইরকম একটা সিচুয়েশন হতে পারে। কারণ কি বদ্ধ নল এমনই হবে, এখানে এমন তরঙ্গগুলো সাপোর্ট করবে যেখানে অবশ্যই এখানে একটা নিস্পন্দ বিন্দু, এখানে একটা সুস্পন্দ বিন্দু থাকে। তাহলে এরকম আরো একটা সিচুয়েশন হতে পারে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে λ/4 আর এটা হচ্ছে λ/2। দেখতে পাচ্ছি এটা একটা অর্ধেক পার্ট। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পার্টটা পাচ্ছি, এখানে যেটা এরকম একটা সিচুয়েশন হতে পারে যেখানে উপসুরগুলো তৈরি হবে, উপসুরগুলো হতে পারে তার একটা কম্পাঙ্ক এখানে পাবো এমন, সেখানে কত হতে পারছে না, এই মোট তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে এল এর সম্পর্কটা কি পাচ্ছি না, λ/4 প্লাস λ/2, এই পার্টটা সমান এল এর সঙ্গে যদি সমান হয়, অর্থাৎ 4 লসাগু 2 2 4 2 1 3, 3 λ/4 সমান এল, বা এল বা ল্যামডা সমান কি, বা ল্যামডা সমান আমরা পেতে পারি যে ল্যামডা সমান আমরা পাবো হচ্ছে 4l/3l, বুঝা গেল? অর্থাৎ এমন একটা সিচুয়েশন হতে পারে, ফার্স্ট এরকম একটা উপসর্গের জন্য সিচুয়েশন হতে পারে যেখানে এখানে যে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু দিয়ে মাঝখানে আরেকটা নিস্পন্দ বিন্দু এসে গেলে এরকম একটা সিচুয়েশনও আসতে পারে। তো সেখান থেকে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা পাচ্ছি এটা। তাহলে তখন কম্পাঙ্কটা কত হবে? তখন কম্পাঙ্কটা হবে সেই গতিবেগ শব্দের, এখানে তো বাইরের মধ্যে শব্দের গতিবেগটা নির্দিষ্ট, সেই গতি ভাজিত ল্যামডা, ল্যামডার মানটা বসালে কি উল্টে যাবে, 3l, সরি 3, এটা হচ্ছে ল্যামডা সমান 4l/3, এটা হচ্ছে শুধু, তাহলে এখানে জাস্ট উল্টে যাবে 3/4l ইনটু ভি। তাহলে দেখতে পাচ্ছি প্রথম এমন একটা উপসুর হবে যেখানে তার কম্পাঙ্কটা মূল কম্পাঙ্কের 3 গুণ, অর্থাৎ n1টা যদি বলি, এখানে প্রথম উপসুর বলি n1 সমান কত 3n0, অর্থাৎ এমন একটা সিচুয়েশন হবে এখানে কিন্তু দ্বিগুণটা নেই, আর দ্বিগুণ তরঙ্গ কম্পাঙ্ক কিন্তু মোট সুরের দ্বিগুণ কম্পাঙ্কের উপসুর কিন্তু এখানে থাকবে না। আরো একটা অবস্থা কি হতে পারে, আমরা সিচুয়েশনগুলোকে আঁকার চেষ্টা করছি, যে এইরকম উন্মুক্ত তলে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু থাকবে। আর একটা সিচুয়েশন কি হতে পারে না, আমরা ধরো এটাই এল, তো এইখানে সুস্পন্দ বিন্দু, মাঝে দুটো নিস্পন্দ বিন্দু চলে আসে, তাহলে এখানে একটা নিস্পন্দ বিন্দু থাকবে, সুস্পন্দ বিন্দু, আবার একটা নিস্পন্দ বিন্দু থাকবে, তাহলে কি হতে পারে মাঝে আরেকটা করে সুস্পন্দ বিন্দু আর একটা সুস্পন্দ বিন্দু থাকবে। তাহলে এইখানে হয়ে এইখানে হয়ে এইখানে হয়ে এইখানে, এইখানে হয়ে এইখানে, আর এইখানে হয়ে সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু সুস্পন্দ বিন্দু। তাহলে মাঝে দুটো যদি নোড থাকে এন, এগুলোকে এ অ্যান্টি নোড বলছি, যেগুলো ম্যাক্সিমাম বিস্তার সেখানে অ্যান্টি নোড, আর এখানে একটা নোড এন একটা নোড, আর এখানে দুটো নোড যদি হয়, তাহলে দুটো নোড হলে এরকম একটা তরঙ্গ সিচুয়েশন হতে পারে যেখানে, তাহলে এখানে সিচুয়েশনটা কি, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যামডা পুরোটা আর এটা হচ্ছে λ/4, তাহলে ল্যামডা প্লাস λ/4 মানে 5 λ/4, তাহলে 5 λ/4 সমান যদি এল, এই দৈর্ঘ্যের সঙ্গে যে নলটার দৈর্ঘ্যের সঙ্গেও হতে পারে, সেখান থেকে ল্যামডা কি পেতে পারি না, ল্যামডা পেতে পারি 4l/5, আর কম্পাঙ্ক তখন কত পাবো না, উল্টে যাবে, ভি তো থাকছে 5/4l, অর্থাৎ এখানে যে কম্পাঙ্কটা এখানে নাম দিচ্ছি 2, অর্থাৎ এখানে আমরা একটা কম্পাঙ্ক পেতে পারি সেটা হচ্ছে 5 গুণ 5n0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, আমি যদি ছবিগুলো আঁকতে থাকি দেখব যে একমুখ খোলা বদ্ধ নলে যে যে উপসুরগুলো হতে পারবে সেগুলো হচ্ছে কি মূল সুরের বিজোড় গুণিতক, 3 গুণ 5 গুণ 7 গুণ 9 গুণ, এরকম বিজোড় গুণিতকগুলো হতে পারে। অর্থাৎ একমুখ খোলা বদ্ধ নলে কিন্তু সমস্ত উপসুরগুলো পাবো না, মূল সুরের সমস্ত উপসুর, কিন্তু আমরা টান করা তার যখনই পড়েছিলাম সেখানে সবগুলো ধরনের যটার লুপ পাবো তটাই হচ্ছে আমরা সেখানে মূল সুরের উপসর্গগুলো পাচ্ছিলাম, কিন্তু এখানে এর সঙ্গে পার্থক্য, যদি টান করা তার আর হচ্ছে একমুখ খোলা নলেজ যে উৎপন্ন হওয়া স্থানতরঙ্গের দরুন যে কম্পাঙ্কগুলোর একটা তুলনামূলক আলোচনা করো, তো আমরা এটা পারবো। তো এখানে গেল হচ্ছে এটা একমুখ খোলা নলে হচ্ছে উৎপন্ন হওয়া স্থানতরঙ্গের বিভিন্ন প্রকার তরঙ্গ দৈর্ঘ্য কিংবা কম্পাঙ্ক এগুলোর মান। এরপরে চলে আসছে দুমুখ খোলা নলের মধ্যে যে সৃষ্টি হওয়া স্থানতরঙ্গ। আচ্ছা,
দুমুখ খোলা নলের মধ্যে, তাহলে দুমুখ খোলা নলটার ছবিটা আমরা বারবার এঁকেছি, এটা একটা ধরো দুমুখ খোলা নল। তাহলে দুমুখ খোলা নল, এই নলে যদি স্থানতরঙ্গ সৃষ্টি হয়, এইখানে একটা অবশ্যই সুস্পন্দ বিন্দু থাকবে, এইখানে একটা সুস্পন্দ বিন্দু থাকবে। তাহলে এখানে যে মূল সুরটা হবে তার কম্পাঙ্ক বের করার আমরা চেষ্টা করছি। তাহলে ছবিটা আঁকলে কি হবে, মাঝখানে অবশ্যই একটা নোড থাকবে, ঠিক আছে, আর দুদিকে দুটো অ্যান্টি নোড থাকবে, অ্যান্টি নোড, ইংলিশ টার্ম অ্যান্টি নোড থাকবে, অর্থাৎ সুস্পন্দ বিন্দু সুস্পন্দের মাঝে একটা এইরকম সবচেয়ে কম সিচুয়েশন হতে পারে। কিন্তু আর কোনো ছবি আঁকতে পারবো না এর থেকে কম ভাবে, আমি ভাবছি এখান থেকে সুস্পন্দ করতে হবে, সুস্পন্দ করতে গেলে কি অবশ্যই এখানে আসতে হবে, নাহলে এখানটা একটা সোজাসুজি সেই রেখাটাই পাবো, সেটা হবে না। তাহলে মিনিমাম এইরকম একটা হতে পারে। তাহলে এখানে এই যে নলের দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে, তাহলে এই এলটা সমান কত, এই λ/2 পার্টটা, λ/2 পার্টটা আমরা যে ছবিটা, তরঙ্গের ছবিটা যদি ভালো করে খেয়াল করি, তরঙ্গের এই পার্টটা আমরা এখান থেকে এই পার্টটা পাচ্ছি এখানে, বুঝতে পেরেছিস? পুরো তরঙ্গটাকে আমি যদি টোটালি 4 ভাগে ভাগ করে রাখি, তাহলে এটা λ/4, এটাও λ/4, এটাও λ/4, আর হচ্ছে এটাও λ/4। তাহলে এই পার্টটার মান কত, λ/4 প্লাস λ/4 মানে λ/2। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য λ সমান কি 2l। তাহলে এখানে যে কম্পাঙ্কটা পাবো সেটার মান কত, v/λ মানে কত, v/2l, v/2l। এইটা কি বলেছি এখানকার মূল সুর। তাহলে সেখানে মূল সুরে কত ছিল, v/4l, এখানে হচ্ছে v/2l, অর্থাৎ এখানে হচ্ছে কম্পাঙ্ক সবসময় একটু বেশি হচ্ছে, মানে এর নিচে হর কমে গেছে, হর বেশি কমে গেছে, মানে কি এই কম্পাঙ্কটার মান বেশি, অর্থাৎ দুমুখ খোলা নলে যে মূল সুরের কম্পাঙ্ক কিন্তু অনেক বেশি, কারণ হর কম কোনো ভগ্নাংশে। যে একমুখ খোলা নলে যেখানটা আমরা যেটা পেয়েছিলাম তার কম্পাঙ্ক কত ছিল, তার মানটাগুলোকে যদি আমরা মনে রাখি, সেখানে n0 পেয়েছিলাম v/4l। v/4l বড় না v/2l বড়, v/2l বড়, অর্থাৎ কম্পাঙ্কের মান বেশি মানে জাতীয় উচ্চ মানের হয়। অর্থাৎ দুমুখ খোলা নলের কোনো বাদ্যযন্ত্রগুলোতে যে শব্দ উৎপন্ন হবে তার জাতি অনেক গুণমান বিশিষ্ট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এর কম্পাঙ্কের পার্থক্য। আবার দৈর্ঘ্য এর যত ছোট করতে থাকবো কম্পাঙ্ক আরো জোরালো বেশি হবে। এল ছোট করা মানে কি হবে, কম্পাঙ্কের মান বাড়বে, হরে যত ছোট হবে তত মানটা কি, এই মানটা তত বাড়বে। অর্থাৎ নলের ক্ষেত্রেও যত নলটাকে ছোট করতে থাকবো, এক্ষেত্রেও সেরকম নল যত ছোট করতে থাকবো কম্পাঙ্ক বাড়বে, কিন্তু এখানে তুলনায় এর মান হচ্ছে দ্বিগুণ। এরপরে এটা তো গেল মূল সুর, আরো কি কি ভিন্ন ভিন্ন উপসুর এখানে হতে পারে দুমুখ খোলা নলে, আমরা ছবিগুলো আঁকার চেষ্টা করছি। দুটো হচ্ছে সুস্পন্দ বিন্দু থাকবে এইরকম। এর থেকে এর পরের জটিল ছবি কি হতে পারে না, মাঝে দুটো যদি নিস্পন্দ বিন্দু তৈরি হয়, নিস্পন্দ বিন্দু এখানে একটা হতে পারে, মাঝে একটা সুস্পন্দ, এখানে একটা হতে পারে। তাহলে ছবিটা কি হবে, এইখানে হয়ে ম্যাক্সিমাম হয়ে আবার হয়ে নিস্পন্দ হয়ে আবার এইখানে আসবে, আর এটার ক্ষেত্রে কি হয়ে আসবে, এইখানে হয়ে সুস্পন্দ হয়ে এখানে হয়ে বোঝা গেছে। তাহলে এই ক্ষেত্রে দুটো অ্যান্টি নোড পাবো, এখানে এন দুটো নোড থাকবে মাঝে, এখানে যেমন একটা নোড ছিল এখানে দুটো নোড হলে এরকম একটা সিচুয়েশন হতে পারে, ছবির সঙ্গে মিলে যাবে, মানে তার সুস্পন্দ বিন্দুর সঙ্গে সুস্পন্দ বিন্দু। তাহলে এক্ষেত্রে এল সমান আমরা কি পাবো, দেখ মাঝে l/2, এবার l/4, l/2 সরি λ/2 আর λ/4, λ/4, তাহলে পুরোটা হচ্ছে ল্যামডাই পাবো। কি হচ্ছে বোঝা গেল? ছবিটার সঙ্গে মিলিয়ে দেখ, এই পার্টটা হচ্ছে ধরো λ/4, এইটা এই মাঝের পার্টটা যেটা এখানে পাচ্ছি পুরো ধরো পুরো একটা পাচ্ছি, দুটো পার্টটার মান হতো λ/4 আর একটা পার্ট এই পার্টটা, তাহলে মোট হচ্ছে ল্যামডা। এখানে তাহলে যে আমরা উপসুরটা পাবো, উপসুরগুলো পাবো, তার প্রথম যে উপসুরের মানটা কত হবে, যে কম্পাঙ্কের মানটা হবে v/λ, অর্থাৎ এখানে কম্পাঙ্কটা যদি n বলি তাহলে আগের কম্পাঙ্কের দ্বিগুণ হচ্ছে, দুই একটা ভাগ ছিল দুই গুণ হয়ে গেছে, অর্থাৎ এই n1 এর মানটা 2n0, এটাকে যদি n0 বলি তাহলে দ্বিগুণ পাচ্ছি। 2 নম্বর সিচুয়েশন কি হতে পারে, দুটো সুস্পন্দ বিন্দু থাকবে, এরপরে সিচুয়েশন কি হতে পারে না, মাঝখানে তিনটা নোড হবে, তাহলে কাছেই একটা থাকবে, মাঝে একটা সুস্পন্দ বিন্দু, তারপরে একটা নিস্পন্দ বিন্দু, তারপর সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। তো সিচুয়েশন ছবিটা 5টা হয়ে যাবে। তো ছবিগুলো মাঝখানে সুস্পন্দ বিন্দু, অর্থাৎ নিস্পন্দতে গিয়ে সুস্পন্দ হয়ে নিস্পন্দ হয়ে আবার সুস্পন্দ হয়ে নিস্পন্দ হয়ে নিস্পন্দ হয়ে সুস্পন্দ হবে, একই ছবি হলো না? ঠিক আছে,
এইরকম একটা ছবি হতে পারে। আর এখানেও সুস্পন্দ বিন্দু নিস্পন্দ হয়ে সুস্পন্দ হওয়ার পর নিস্পন্দ, আবার সুস্পন্দ নিস্পন্দ সুস্পন্দ, তাহলে এইরকম সিচুয়েশন আসতে পারে। তো এখানে এই যে এলটা মানটা কিসের সঙ্গে মিলে যাচ্ছে, এখানে λ/4 আর মাঝেটা তো পুরো ল্যামডা, একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে, তাহলে এই এল এর মানটা কার সঙ্গে মিলে যাচ্ছে, এই এল এর মানটা মিলে যাবে হচ্ছে ল্যামডা প্লাস λ/4 প্লাস λ/4 মানে কি ল্যামডা প্লাস λ/2 মানে 3 λ/2। তাহলে এই এল এর মানটা কার সঙ্গে সমান হচ্ছে 3 λ/2। তো এখানে যে কম্পাঙ্কটা পাবো তাকে n3 নাম দিই, তাহলে কি ভি বাই এই এল মানে কি, সরি এখান থেকে আমি ল্যামডা সমান কি পাচ্ছি, ল্যামডা সমান 2l/3। ল্যামডা করলে কি হবে, n3 সমান কি পাবো 3/12, না এখানে একটা ভুল হয়ে গেছে, ল্যামডা এখানে 5 ল্যামডা আসতো, 5 একটা আসতো, λ/2 এই ছবিটাতে কোথায় একটা আমাদের সমস্যা হয়েছে। এখানে যেমন আমরা পেয়েছিলাম ল্যামডা প্লাস λ/2, তাহলে 2 × 3 এই মানটা কোথায় হচ্ছে, আচ্ছা এটা ঠিকই আছে। তো এখানটার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা অর্থাৎ কি n3 এই যে উপসূরটার মান 3 গুণ, অর্থাৎ 3 গুণ, অর্থাৎ দুমুখ খোলা নলে আমরা দেখতে পাচ্ছি মূল সুরের সমস্ত গুণিতকগুলো এখানে হচ্ছে, কিন্তু আমরা যখন একমুখ খোলা বদ্ধনল পড়েছিলাম সেখানে কিন্তু উপসর্গগুলো পেয়েছিলাম তার হচ্ছে বিজোড় গুণিতকগুলো, তাই তো 3/3n0 পেয়েছিলাম, n2 কত পেয়েছিলাম 5n0 পেয়েছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমস্ত উপসর্গগুলো এখানে পেতে থাকবো, মূল সুরের সমস্ত যে গুণিতকগুলো বা সমমিলগুলো আমরা পেতে থাকবো। তো সেই জন্য হচ্ছে কি না দুমুখ খোলা নলটা থেকে যে পাওয়া যে বাদ্যযন্ত্র থেকে সাউন্ডটা বা যে শব্দগুলো আমরা পেয়ে থাকি বেশি শ্রুতিমধুর হয়ে থাকে বা বেশি গুণমান জাতি বিশিষ্ট হয়ে থাকে। তো এটাই হচ্ছে যে দুমুখ খোলা নল বা বায়ুস্তম্ভের স্থানতরঙ্গ। এখন এই বায়ুস্তম্ভের স্থানতরঙ্গটাকে আমরা আর কি কি কাজে লাগাতে পারি, তো প্রথম কাজে বললাম যে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের মধ্যে যে বাঁশি বাজাই কিংবা যে কোনো যে হারমোনিয়াম বাজাই তার ভেতরে বায়ুস্তম্ভ রয়েছে, সেখানে কম্পন করে সেখান থেকে আমরা পাচ্ছি। তো এই বায়ুস্তম্ভটা আমরা সিম্পল বলেছি যে এইরকম নল, সব জায়গায় যে নল হবে তা নয়, কোনো জায়গায় চারকোনা বাক্সের ভেতরে আমাদের ধরো বদ্ধ বায়ুস্তম্ভ করা হয়েছে বা কোনো জায়গায় বিভিন্ন আকারের হতে পারে। তো আমরা সরলতম রূপ দেখাচ্ছি, তো ছবি আরো জটিল হবে, বিভিন্ন বড় জটিল যে বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে সেখানে তার অন্যরকম স্থান তরঙ্গ হচ্ছে তার সিস্টেমের মধ্যে সেট করে যাবে। যে আমরা যে বক্স বাজতে দেখছি, তো সেই বক্সও একটা খোলা তৈরি করে তার একটা আকার তৈরি করছে, ওর ভেতরে বায়ু রাখা হচ্ছে, সেই কম্পনের সঙ্গে সঙ্গে সে কিন্তু সেট করে ওর ভেতরের বায়ুটা কাঁপছে, সেখান থেকে আমরা শব্দ বেরিয়ে যাচ্ছে। তো সেটাও কিন্তু একটা বায়ুস্তম্ভের কম্পনের দরুন কিন্তু সেখানে শব্দ সৃষ্টি হচ্ছে। আচ্ছা এই বায়ুস্তম্ভের কম্পনকে কাজে লাগিয়েও আমরা যে শব্দের গতিবেগটাকেও আমরা নির্ণয় করতে পারি, শব্দের গতিবেগ। তো এই জায়গায় আমরা যে একটু যেটা পড়ালাম সেখানে আরেকটা অংশ রয়ে গেল, যেটা কি যে বদ্ধ নল হোক আর খোলা নল হোক দুটো নলেই কিন্তু একটু কারেকশন, যে প্রান্তীয় কারেকশন করার আমাদের দরকার পড়ে, প্রান্তিক ত্রুটি যাকে বলে। আমরা যেটা বলেই নিয়েছি যে এখানে যখনই কোনো কিছু দিয়ে কাঁপাচ্ছি আমরা ধরে নিচ্ছি পুরো একেবারে বর্ডারে এই নলের পুরো বর্ডারের কোণাটা কিন্তু সুস্পন্দ, কিন্তু এরকমটা হয় না, এইখানে একটু উপরের দিকে কোণাটা কিন্তু সুস্পন্দ হয়, বোঝা গেছে। এখানে একটা প্রান্তিক ত্রুটি দেখা যায়, সেই ত্রুটিটাকে যদি আমরা সি বলে ধরে নিই, প্রান্তিক ত্রুটির মানটা এখানে যদি সি হয়, অর্থাৎ একেবারে মানে প্রান্তের কোণাটা কিন্তু সুস্পন্দ না হয়ে কিছু উপর পর্যন্ত তার বিস্তারটা থাকে, সেই জন্য তার বিস্তারটা কিন্তু কিছু উপরের কোণাগুলোটা সুস্পন্দ থাকে। তাহলে কি মূল যে দৈর্ঘ্য আমরা এল ধরেছিলাম প্রকৃতপক্ষে এটা এলটা কত হয়ে গেল এল প্লাস সি, তাহলে এটা কার্যকর দৈর্ঘ্য, নল টিউবটা কার্যকর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রান্তিক ত্রুটি এইটা থাকে। তো এই একমুখ খোলা নলের ক্ষেত্রে যেখানে মূল কম্পাঙ্কটা পেয়েছিলাম কত V/4L, তো এখানে কি হবে V/4L ড্যাশ, প্রান্তিক ত্রুটিকে ধরে নিলে যে কম্পাঙ্কের রাশিমালাটা কি হবে V/4L প্লাস সি। আর দুমুখ খোলা নলের ক্ষেত্রে যেখানে তাহলে দুমুখে দু প্রান্তিক সুস্পন্দ বিন্দুতে ত্রুটি থাকবে, এখানেও সি ত্রুটি থাকবে, এখানেও কম সি ত্রুটি থাকবে, অর্থাৎ সুস্পন্দ বিন্দুর যে বিস্তারটা একটু দূর পর্যন্ত হয়ে যাবে। তো এখানে দুটো জায়গায় বিস্তার থাকবে, তাহলে এখানে যে মূল এই দুমুখ খোলা নলে যে মূল সুরটা পেয়েছিলাম সেটার মান কত ছিল V/2L, তো সেখানটা কি হবে 2L ড্যাশ, অ্যাকচুয়ালি কার্যকর দৈর্ঘ্য এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটাকে বলছি L ড্যাশ, অর্থাৎ V/2 সেটা মান কত L প্লাস 2C,
এল যে মোট দৈর্ঘ্য ছিল এল ড্যাশ সমান কত এল প্লাস এপাশে সি আর এপাশে সি, তাহলে এইটাই হচ্ছে এল ড্যাশ। তাহলে এখানে হচ্ছে যে দুটো প্রান্তিক ত্রুটি থাকে, অর্থাৎ আমরা সূত্রগুলো প্রয়োগ করার সময় এটাকে আমরা কাজে লাগাবো। তো এই প্রান্তিক ত্রুটি থাকুক বা না থাকুক, এটা নিয়ে এই বায়ুস্তম্ভের স্থানতরঙ্গকে কাজে লাগিয়ে আমরা কিন্তু শব্দের গতিবেগটা সহজে মাপ করতে পারি। কিরকম ভাবে না, একটা আমরা একমুখ খোলা নল তৈরি করব, সেটা কিভাবে, এরকম একটা নল তৈরি করেছি, এই নলে দাগ কাটা রয়েছে, অর্থাৎ কতটা উচ্চতা, এর ভিতরে জল ভর্তি করে দিয়েছি। এখানে জল ভর্তি করে একটা টিউবের সাহায্যে আমরা একটা বড় পাত্রে জল নিয়ে সেখানে তার সঙ্গে একে যোগ করে রেখেছি, রাবারের পাইপ দিয়ে ধরে এর সঙ্গে যোগ করা রয়েছে। তাহলে এখানে কোনো তরল নেওয়া মানে এখানেও তরলের উচ্চতা উঠবে, এখানে যে তরল নেবো এখানে সেই তরল পর্যন্ত উঠতে থাকবে। অর্থাৎ আমাদের হচ্ছে যে এই নলের দৈর্ঘ্যটা আমরা স্কেল থেকে তখন মেপে নিতে পারবো। আমরা ধরো স্কেল সেটিং করার জন্য এখানে এটাকে আস্তে আস্তে নামালে কি হবে, এখানে তল নেমে আসবে, একটা রেখা ধরে মিলিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের যে বর্তমানে যে একমুখ খোলা একটা নল তৈরি করে ফেললাম, এটাকে আমরা ক্লাম্পের সাহায্যে ধরে স্ট্যান্ডের উপরে এখন পরীক্ষা করছি। এইবারে কি করব, এখানে আমরা একটা পরিচিত সুর শলাকা নিয়ে আসবো। পরিচিত সুর শলাকা মানে কি, এর কম্পাঙ্ক আমাদের জানা, যে কোনো সুর শলাকার কম্পাঙ্ক নির্দিষ্ট। কারণ আমরা বলেছি যে সুর শলাকা হচ্ছে এমনই একটা বস্তু যেখান থেকে নির্দিষ্ট কম্পাঙ্কেরই তরঙ্গ বের হয়। তাহলে আমরা একটা সুর শলাকা নিয়ে ধরলাম, তাহলে এখান থেকে কি হচ্ছে, নির্দিষ্ট কম্পাঙ্কে তরঙ্গ বের হচ্ছে। সেই কম্পাঙ্কটাকে ধরে রেখে সুর শলাকাটাকে পুরোপুরি মুখে ধরে রেখেছি, বোঝা গেছে, পুরোপুরি মুখের কাছে সুর শলাকার বাহুটাকে দিয়ে ধরে রেখেছি। তাহলে কি হবে, ও তরঙ্গ একটা পাঠাবে। এখন আমি কি করছি, একেবারে ধরো প্রথমে নলটা পুরো জল একেবারে উপরে তোলা ছিল, ঠিক আছে, তাহলে এখানেও নল একেবারে জল ভর্তি ছিল, আস্তে আস্তে কি করছি আমি নামিয়ে আনছি জল স্তরটা। কি পাশে জল স্তর নামালে কি হবে, সমোচ্চশীলতা ধর্ম অনুযায়ী জলও নেমে নেমে আসবে, অর্থাৎ নলের দৈর্ঘ্য ধীরে 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 বাড়তে শুরু করবে। নলের দৈর্ঘ্য বাড়তে বাড়তে এই যে সুর শলাকার কম্পাঙ্কের সঙ্গে যখন এই বায়ুস্তম্ভের যে মূল সুরের কম্পাঙ্ক n0 সমান আমরা যেটা পড়লাম v/4L, সেইটা যখনই ম্যাচিং হয়ে যাবে তখন জোরে শব্দ আমরা শুনতে পাবো, অর্থাৎ অনুনাদ সৃষ্টি হয়ে যাবে। তাহলে যেই মুহূর্তে জোরালো শব্দ শুনতে পাচ্ছি সেই মুহূর্তে এখানে কতটা বায়ু জলস্তম্ভের উচ্চতাটা হয়েছে সেই উচ্চতা স্কেল দেখে সহজে মাপ করে নিতে পারবো। অর্থাৎ এলটা মাপ করে নিতে পারলেই, আর এর কম্পাঙ্ক তো জানা, যেটা এই n ধরো কম্পাঙ্ক, সেটাই মূল সুরের কম্পাঙ্কের সঙ্গে মিলে যাবে। তাহলে এই কম্পাঙ্কই সমান মূল সুরের কম্পাঙ্ক, n0 সমান এই সুর শলাকার কম্পাঙ্কটাই হবে। তাহলে সেখান থেকে এই কম্পাঙ্ক জানা, এলটা আমি স্কেল থেকে সহজে মাপ করে নিলাম। তাহলে ভি সমান কি পাবো, গতিবেগ সমান, এই গতিবেগ সমান কি পাবো, ধরো হয় n0 ইন্টু 4L, ভি সমান n0 4L বা n4L, যে কোনো একটা, যে কোনো n0 মানে যেটা বেরোলো n সেটা বেরোলো, অর্থাৎ 4NL। তাহলে গতিবেগের রাশিমালাটা আমরা সহজেই বের করে নিতে পারি। কি বলছি বোঝা গেল? এখন যদি প্রান্তিক ত্রুটির কথাটা আমরা ধরে নিই, তাহলে প্রান্তিক ত্রুটিটা থাকলে তখন কিন্তু আমাদের দেখা যাবে যে সঠিক শব্দের গতিবেগটা বের হচ্ছে না, কিছু ত্রুটি থাকছে, সঠিক এক্সাক্ট এলটা আমাদের হচ্ছে না। সেই প্রান্তিক ত্রুটিটাকে আমরা দূরীভূত করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। সেটা কি, প্রথম যে ধরো এখানে একটা প্রান্তিক ত্রুটি আছে, সেই মানটা আমার জানা নেই, এখানে সি ধরো একটা প্রান্তিক ত্রুটি সবসময় হচ্ছে, তাহলে সেই মানটা তাহলে এল এর জায়গায় কি বসতে হবে, তখন প্রান্তিক ত্রুটি থাকলে কি হবে, প্রান্তিক ত্রুটি ধরো আছে, সেটা আমরা জানি না কত, সেই জন্য মান সঠিক বের হবে না। প্রান্তিক ত্রুটি ধরো সি, তাহলে সি থাকা মানে যে গতিবেগটা ফার্স্ট যেটা আমি পেয়েছিলাম, যে রাশিমালাটা গতিবেগ না পেয়েও প্রথমে যে তরঙ্গ দৈর্ঘ্যটা যেটা পাবো, যে ফার্স্ট ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ল্যামডা সমান আমরা কি পেয়েছিলাম, λ/4 সমানই হবে L প্লাস সি, তাই তো, λ/4 সমান L/c। ফার্স্ট যখন আমি কম্পাউন্ড করে জোরালো শুনতে পাবো সেটাই তো এটা ছিল, অর্থাৎ এইরকম যে সিচুয়েশনটা হচ্ছিল, যেই প্রকার তরঙ্গটা হচ্ছিল সেই কম্পাঙ্কটা তার সঙ্গে মিলে যাবে, বুঝা গেছে। সেই অবস্থায় এখানে ল্যামডাটা আমরা পেয়েছিলাম 4 ইন্টু L প্লাস সি, বুঝা গেছে। তখন এই যে এইখানের বায়ুস্তম্ভের যে কম্পাঙ্কটা সেটা হচ্ছে ধরো λ1 নাম দিচ্ছি। আবার বায়ুস্তম্ভটাকে আমি জলটাকে নামিয়ে নিয়ে আসি, তখন আবার জল নামতে শুরু করে দিবে। আবার এমন একটা সিচুয়েশন হবে যে এখানে এমন একটা তরঙ্গ উৎপন্ন হবে 2 নম্বর সিচুয়েশনের সঙ্গে মিলে যাবে। 2 নম্বর বায়ুস্তম্ভের যে ছবিটা আমরা পড়েছিলাম, একটা নিস্পন্দ বিন্দু সহ এরকম তৈরি হবে, সেই রকমের সঙ্গে যখন আমার ম্যাচিং হয়ে যাবে তখন আবার একটা জোরালো শব্দ শুনতে পাবো। আমি ধরলাম তখন হচ্ছে λ2,
তখন ল্যামডা টুর মানটা কত হবে, সেই ল্যামডা টু সমান অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেই তখন ল্যামডা টুটা কত হয়, ল্যামডা টু বাই ফোর প্লাস এই যে ল্যামডা বাই টু, ল্যামডা মানে ল্যামডা ড্যাশ, তাহলে ল্যামডা ড্যাশ বাই ফোর প্লাস ল্যামডা ড্যাশ বাই টু, এইটাই হবে প্রকৃতপক্ষে এল এর মান। সেই যে এলটা মানবো, এল ড্যাশটা পাবো, এটা L1 পেয়েছিলাম ধর ফার্স্ট, তখন পাবো L2 এর মান। আবার তখন তো দৈর্ঘ্য বেড়ে গেছে, বুঝে গেছে, সরি দরকার নেই, যে তরঙ্গটা উৎপন্ন আছে L থাকলো, কিন্তু তখন নলের যে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে। নলটা তখন জল স্তম্ভটাকে আস্তে আস্তে নামিয়ে আনবো, তখন কি হবে, দৈর্ঘ্যটা বেড়ে গেল, তখন কিন্তু অন্য এই সিচুয়েশনটা তার সঙ্গে ম্যাচিং করে যাবে। এখানে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, অর্থাৎ তখন কত হবে, ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা মানে কি 4 লসাগু 4 3 ল্যামডা বাই 4, এইটা সমান পাবো L2, বুঝা গেল। যখন ফার্স্ট ল্যামডা পাচ্ছিলাম যখন 4 ইন্টু L1 প্লাস সি, ফার্স্ট যখন এই L1 ছিল তখন একটা L1 পেয়েছিলাম। পরের ক্ষেত্রে যখন Lটা যেটা যে এটা পরের ক্ষেত্রে যখন কি হবে না 3 ল্যামডা বাই 4, এইটা সমান হবে কিন্তু 4 L2 বা প্লাস সি, তখনও কিন্তু 4 L2 প্লাস সি। তো সেইখান থেকে দুটো ইকুয়েশনকে আমাদের সলিউশন করে এখান থেকে বা ক্যান্সেল করে দিলে এখান থেকে L1 L2 এর মান জানা থাকলে ল্যামডার মান বেরিয়ে আসবে। তো ইকুয়েশনটাকে একটু খেয়াল করে দেখ। আচ্ছা, সিচুয়েশনটা হচ্ছে কি, তাহলে ফার্স্ট যখন আমরা একটা রেজোনেন্স সাউন্ড পেলাম তখন সিচুয়েশনটা কি না, তখন ল্যামডা বাই 4 সমান L1 প্লাস সি। তখন যে স্কেল থেকে আমরা মানটা যে একদম খোলা নলটা সৃষ্টি হচ্ছিল, নিচে জল আর উপরে হচ্ছে খোলা, সেখান থেকে L/4 সমান ল্যামডা বাই 4 সমান L1 প্লাস সি, আর সেখান থেকে ল্যামডা পেয়ে যাচ্ছিলাম এটা। দ্বিতীয় যখন আবার জল স্তর থেকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে চলে এলাম, তখন আবার আলাদা একটা সিচুয়েশন তৈরি হবে, তখন এর মান হয়ে গেছে ধরো L2। তখন L2 সমান কত, এই L2 এর মানটা আমরা জানলাম 3 ল্যামডা বাই 4, অর্থাৎ এই যে L2 সমান কি, L2 সমান হচ্ছে 3 ল্যামডা বাই 4, অর্থাৎ ইকুয়েশনটা কি ঠিক আছে, দেখতো 3 ল্যামডা বাই 4 সমান কত আছে, L2 প্লাস সি। তাহলে এই L2 প্লাস সি, হ্যাঁ সরি, তাহলে এই L2 প্লাস সিটার সঙ্গে L2 প্লাস সি যে কারেকশন যুক্ত মানটা L2 প্লাস সি, এই মানটার সঙ্গে মিলে যাচ্ছে হচ্ছে কত 3 ল্যামডা বাই 4, এই L2 প্লাস সি যাকে বলছি ল্যামডা বাই 4। এইভাবে দুটো ইকুয়েশন আমরা যেটা পেয়ে গেলাম, 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে আমি 4টাকে এখান থেকে নিয়ে চলে এসেছি, 4টাকে এখানে নিয়ে চলে এসেছি, জাস্ট যদি বিয়োগ করে দিই, যদি ধরো সাপোজ বলছি 2 বিযুক্ত 1 করি, কারণ এখানে L2 এর মানটা বড়, তাহলে 2 বিযুক্ত 1 যদি করে দিই, 2 থেকে 1 যদি বিয়োগ করে দিই, তাহলে কি পাবো, L2 মাইনাস L1, কারণ সি সি ক্যান্সেল হয়ে চলে যাবে, আর থাকবে হচ্ছে কত 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4, মানে কত 4 লসাগু, তাহলে কত হবে 2 ল্যামডা বাই 4, মানে কি ল্যামডা বাই 2। তাহলে আমরা সহজে পেয়ে যাচ্ছি ল্যামডা বাই 2 সমান হচ্ছে L2 মাইনাস L1, বা ল্যামডা সমান কি পাচ্ছি 2 ইনটু L2 মাইনাস L1। শুধু সিম্পলি দুটো যে লেন্থের মানটা ক্যালকুলেশন করব, যখন ফার্স্ট রেজোনেন্স শুনবো তখন L1 এর মানটা ক্যালকুলেশন করে নেব, সেকেন্ড যখন রেজোনেন্স আবার একটা সব জোরালো শব্দ শুনতে পাবো তখন L2 মান ক্যালকুলেশন করব। এই দুটো মান থেকে সহজেই ল্যামডার মান বেরিয়ে আসবে। এখানে আর তখন দেখতে পাচ্ছি কোনো যে প্রান্তীয় ত্রুটিটা আর থাকছেই না। তাহলে এই মানটা ক্যালকুলেশন করার পরে আর আমাদের তো কম্পাঙ্ক জানা রয়েছে সূত্রাকার, তাহলে সেই কম্পাঙ্কের সঙ্গে এই ল্যামডাটা গুণ করলেই গতিবেগ পেয়ে যাব। অর্থাৎ v সমান কি হবে, যে 2 ইনটু L2 মাইনাস L1 ইনটু L, এই রাশিমালা থেকে সহজে শব্দের বেগটা আমরা নির্ণয় করে নিতে পারব। তো এইটা আজকে যেটা আমরা পড়ালাম যে স্থান তরঙ্গের সেকেন্ড পার্টটা, যেখানে আমরা আজকে কি পড়লাম যে বায়ুস্তম্ভ কোথায় তৈরি হয়, সিম্পলেস্ট বায়ুস্তম্ভের কি কি প্রকারের হতে পারে, একমুখ খোলা নল, দুমুখ খোলা নল, সেখানের মধ্যে হচ্ছে যে স্থান তরঙ্গ কি করে সৃষ্টি হচ্ছে এবং সেই প্রকার স্থান তরঙ্গগুলোর যে মূল সুর বা উপসুরগুলোর যে একটু পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছি। যেখানে কম্পাঙ্কগুলো একমুখ খোলা নলে যেভাবে কম্পাঙ্কগুলো হবে, দুমুখ খোলা নলে তার কম্পাঙ্কের মানগুলো একটু আলাদা আলাদা হবে এইভাবে। আর তার হচ্ছে প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি, এর বাস্তব প্রয়োগগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাদ্যযন্ত্রে রয়েছে। তো আমরা এটাকে কাজে লাগিয়েও তার সঙ্গে অনুনাদকে কাজে লাগিয়ে, অনুনাদ কি জিনিস, যখন দুটোর কম্পাঙ্ক মিলে যাবে তখন কি জোরালো শব্দ শোনা যাবে, বুঝে গেল। অর্থাৎ সেইটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি যে শব্দের গতিবেগটাও নির্ণয় করতে পারি প্রান্তিক ত্রুটিকে এ করে। তো আজকে আমরা এটা পর্যন্ত পড়ালাম।